এখন মধ্যরাত। ঘুমিয়ে আছে সুখী মানুষগুলো। ইয়াসির রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট ফুঁকছে, নাক দিয়ে ধোঁয়া ছাড়ছে। তার মনে একটি আফসোস জমা হয়েছে। সে আফসোসের নাম শীতল। আজকে পাখিটাকে না চাইলেও ছাড়তে হয়েছে। পাখিটার সেই পুতুল মুখ, শরীর শিরশির করা গোলাপি ঠোঁট, অধর কামড়ে হাসি, রাগী ফেস, চঞ্চলতা, সব চোখের তারায় ভাসছে। কুটকুটে যৌবনের তাড়নায় জীবনে অনেক মেয়েকেই খেয়েছে, কিন্তু না মন তৃপ্ত হয়েছে আর না দেহ। এবার মনের মতো কাউকে পেলে নিজের কাছে রেখে দিলে কেমন হয়? ঠিক বন্দিনী করে, সম্পত্তির মতো জিনিসের নাম দলিল করে, যাতে কেউ না কাটতে পারে। কাজটা করলে কিন্তু মন্দ হয় না। তার জীবনে হেতু দরকার। সংসার করার ইচ্ছে কোনো কালেই ছিল না, কিন্তু জীবনটা আজকাল খুব বেশি পানসে লাগে। একাকী সময়গুলোতে কাউকে পাশে পাওয়ার শখ জাগে। অনেক তো হলো বাউন্ডেলেপনা। এবার তাহলে শীতল রানীকেই বন্দি করা যাক, রেখে দেওয়া যাক নিজের কাছে, নিজের করে। তার স্তব্ধ বাড়িতে চঞ্চল পাখিটি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। তার মন কেমন করা খিলখিলে হাসিতে সুখে সে ঝুমঝুম করবে, গাইবে, নাচবে, আর সে চোখ ভরে দেখবে, হাসবে, আগলে রাখবে। এছাড়াও চঞ্চল পাখিটাকে সে রোজ রাতে বউ সাজাবে, লাল টুকটুকে লাজে রাঙা বউ। মোট কথা, বউয়ের সাজে কখনোই কারো সঙ্গে রাত্রি যাপন করা হয়নি, না কারো বউয়ের সাজ নষ্ট করার কারণ হতে পেরেছে। এবার হবে, খুব তাড়াতাড়ি হবে। যদি বউ সাজে বউয়ের সাজ নষ্ট করতে না পারে, তবে কেমন পুরুষ সে? ছে, পুরুষ সমাজ কি মানবে? মানা উচিত না। সে জানে না এসব কেন ভাবছে, তবে ভাবতেই ভালো লাগছে। তার এমন বেপরোনা ভাবনার ছেদ ঘটল ফোনের রিংটনে। কল রিসিভ করে কানে ধরতেই কেউ বলল, ওই ছেলেগুলো কই? কোথায় পাঠিয়েছ ওদের? পালাতে বলেছি, পালিয়েছে। কোথায় আছে আমি কি করে বলবো? সত্যি কথা বলো ইয়াসির। কি আশ্চর্য, আপনাকে মিথ্যা বলবো কেন? আপনি কি আমার বেড পার্টনার যে মিষ্টি মিষ্টি কথা বলে আরেক রাউন্ড খেলার ফায়দা খুঁজব? তুমি কি নর্মাল কথা বলতে পারো না? না, পারি না। কারণ আমার সেক্স পাওয়ার আপনার মতো লো বাজেটের না। আমার পাওয়ার অল টাইম তুঙ্গে, তাই আমিও চাঙ্গে। এতই যখন পাওয়ার, মেয়েটাকে রেপ করলে না কেন? শুদ্ধমশাইকে একটু খেলিয়ে নিতে মন চাইল। তাছাড়া ওই নটি বয় আগে দেশে আসুক। বিদেশে বসে বোনের কলঙ্কিত দেহ দেখে কতটুকুই বা সুখ পালন করবে। ও ফিরলে আরও পারবে না, শকুনো দৃষ্টি তার। এমনি এমনি শীর্ষস্থানে নাম পৌঁছায়নি। বলেন কি? দেখে তো মনে হয় না। গভীর জলের মাছ, যা করে তা দেখায় না, আর যা দেখায় আসলে সে সেটা না। তাই ওকে হেলাফেলা করা ঠিক হবে না। ও, আই সি। সম্বন্ধে দেখি গোটাটাই চিজ বার্গার। ও তোমার বউয়ের ভাই না যে সম্বন্ধী ডাকবে? ডাকলে কি পাপ হবে? তা জানি না, তবে সিরিয়াস হও। চোখ কান খোলা রাখো। গাধার মতো এ কাজ বারবার করে সময় নষ্ট করছো তুমি। মেয়েটাকে ছেড়ে শুদ্ধকে খুঁচালে এর ফল ভালো হবে না। ভেজর ভেজর না করে টাকা পাঠান দেখি। পকেটে টাকা না থাকলে শরীরে এনার্জি পায় না। ইয়াসিরের কথা শুনে লোকটা কল কেটে দিল। কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ এলো। মাত্র অ্যাকাউন্টে ৩ লক্ষ টাকা ঢুকেছে। এবার শান্তি লাগছে। মনে শান্তি নিয়ে ভাবতে লাগলো পরের থাবাটা ঠিক কোন জায়গায় দিলে শুদ্ধ সোনা আটকে উঠবে, কাটা মুরগির মতো ছটপট করবে। চৌধুরী নিবাসে নাকি 2টো কচো চিংড়ি আছে। নামটা বোধহয় সাম্য সৃজন। তাদের থাবার গুটি বানালে কেমন হয়? ভালোই হয় বোধহয়। তাহলে আর কি, ভালো দিয়ে ভালো কাজই সম্পূর্ণ করা হোক। গভীর ঘুমে তলিয়ে আছে সায়ন। রুম জুড়ে অন্ধকার। সময় তখন ভোর 5টার কাছাকাছি। সেই মুহূর্তে নিঃশব্দে তার রুমে প্রবেশ করল কেউ। আস্তে করে জ্বালালো ডিম লাইট। আবছা আলোয় দেখল দাপটের রাগী ছেলেটার শান্ত চেহারা। সে সাবধানে হাতে রাখা কেকটা সেন্টার টেবিলের উপর রাখল। এরপর কোরবালিশটা সরিয়ে সায়নের পাশে শুয়ে পড়ল। মায়া লাগলো ডাকতে। বুকের কাছ থেকে কোলবালিশ সরায় বিরক্ত হলো সায়ন।
বউটা কাছে আসে না, কোলবালিশও আজকাল কাছে থাকতে চায় না। কি যে জ্বালা! সে ঘুমের ঘরে কোলবালিশ হাত নিতে গিয়ে হাত পড়ল নরম কিছুর উপর। বালিশ তো এত নরম নয়, বিড়াল টিড়াল নাকি? রুমের দরজা খোলা দেখে ঢুকে পড়েছে বোধহয়। একথা মাথায় আসতে সে চোখ খুলতে গিয়েও খুলতে পারল না। কেউ চোখের উপর হাত রেখেছে, তার খুব কাছে ঝুঁকে এসেছে, কানে কানেও বলছে, শুভ জন্মদিন শাহরিয়ার চৌধুরী। শুভ হোক আপনার জীবনের আগামী পথ চলা। সুখ ও স্বাচ্ছন্দ্য এসে আলোকিত করুক আপনার জীবন। সায়ন হাসল। তার চোখ থেকে হাত সরালে ঘুম ঘুম চোখের দৃষ্টি মেলতেই চোখের তারায় বিস্ময় খেলে গেল। তড়িৎ উঠে বসতে গিয়েও নিজেকে দমিয়ে নিল। চোখ ডলে আবারও তাকাল। স্বর্ণ তাকিয়ে আছে। সায়ন অবাক হয়ে দেখছে শাড়ি পরা স্বর্ণকে। স্বর্ণ শাড়ি পরে না, কালে ভাদ্রেও না, আর পরলেও কখনো বাইরে যায় না। অথচ আজ এই রূপে, এই বেশে তাকে দেখে সায়ন কথার খই হারিয়ে ফেলল। শুধু মুগ্ধ নয়নে দেখে গেল তার মনোহরিণীকে। তারপর আজলা ভরে স্বর্ণের দুই গালে হাত রেখে বলল, কাজী অফিস খোলা থাকবে এখন? না। কাজের বাড়িতে লোক পাঠাই, তুলে আনুক বেটাকে? হুম। তাহলে তুই একটা কিছু কর। কি করব? হয় বিয়ে, নয়তো বেশ্যামাল আমিটাকে সামলে নে। উঠে বসো। এ কথা বলে স্বর্ণ সরে গেল। কেকটা এনে দাঁড়ালো ঠিক সায়নের সামনে। সায়নের চোখে মুখে মুগ্ধতা, বিহুলতা, অপ্রত্যাশিত ভালো লাগায় বুক ভরে গেছে। স্বর্ণ সেজেছে, তার স্বর্ণ তার জন্য সেজেছে। যত্ন করে চোখে কাজল পড়েছে, ঠোঁটে লিপস্টিকের হালকা ছোঁয়া, অঙ্গে জড়ানো তারই দেওয়া জামদানির শাড়ি। আচ্ছা, শাড়িটি বেশি সুন্দর নাকি তার স্বর্ণ অঙ্গে জড়িয়েছে তাই এত সুন্দর লাগছে? সায়নকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখেও স্বর্ণ কিচ্ছু বলল না, হাসছে না, আর না লজ্জায় নুইয়ে পড়ছে। সে সায়নকে উঠে বসিয়ে ইশারায় কেক কাটতে ইশারা করল। সায়ন কেকটা সামনে রেখে স্বর্ণকে হ্যাচকা টানে বসালো তার সামনে। খুব শক্ত করে জড়িয়ে ধরল পেছন থেকে। গ্রীবায় থুতনি ঠেকিয়ে চুমু খেল। খুঁজে দাড়ি ঘষে দিল মসৃণ ত্বকে। কদিনের না কামানোই দাড়ির খোঁচা খেয়ে স্বর্ণ বিরক্ত নিয়ে তাকালো। সরে বসার চেষ্টা করল, কিন্তু পারল না। আটকা পড়ল পুরুষালীর শক্ত বাঁধনে। সায়ন তার হাতের উপর হাত রেখে কেক কাটল। দুজন দুজনকে খাওয়ালো। স্বর্ণ রিচওয়াজ গিফট করল এবং নিজে হাতে পরিয়ে দিল। সায়ন তাকালো জানালার দিকে। দেওয়ালঘড়িতে বাজে 5:48। বাইরের আলো ফোটেনি। মনেও ছিল না আজ তার জন্মদিন। জন্মদিনের সকালটা এত সুন্দর হবে ভাবতেও পারেনি। সে পুনরায় স্বর্ণকে কাছে টেনে নিল। যত্ন করে চুমু আঁকল চোখে, গালে, গলায়। তারপর ফিসফিস করে ডাকল, জান। চল না বিয়ে করে ফেলি, আজই বাসে জানিয়ে দিই। শুধু শুধু টাইম ওয়েস্ট করে কী লাভ বল? আমি কি পালিয়ে যাচ্ছি? ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যে ফিল্ডে পা রেখেছ, দুদিন পর দম ফেলারও সময় পাবে না, এর মধ্যে বিয়ে? তাও ঠিক, কিন্তু মন মানছে না। এক কাজ করি, চুপি চুপি বিয়ে করি, পরে জানাবো সবাইকে। আমার বিশ্বাস আমার বাপ ছাড়া বাড়ির কেউই অমত করবে না। শখাপুর বিয়েটা হয়ে যাক, এরপর তোমার পালা। কিন্তু কি? সায়নাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মুখ রাখল স্বর্ণের গলার ভাঁজে। এরপর কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে আওড়ালো, এলোমেলো হয়ে যায় কেন আজ বুঝি না, দাবানল যেন ছড়ালো পার করে সীমানা, সাপেদের মতো হানা দেয় এ মনের কামনা, নিজেকে দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। সায়ন থামল। স্বর্ণ মনে মনে হাসল। তারপর সায়নের চুল খামচে ধরে গলার ভাঁজ থেকে মুখ তুলে চোখে চোখ রাখল। সায়নের নিদারুণ ফেসে নজর বোলাল। কপাল, গলা, নাক, ঠোঁট রেখে চুমু আঁকল খোঁচা খোঁচা দাড়ির থুতনিতে। তারপর বলল, স্কলারশিপ নিয়ে 2 বছরের জন্য বাইরে চলে যাই,
কেন? যত দিন যাচ্ছে তোমার চিপকা চিপকি বাড়ছে। দিনকে দিন অধৈর্য হয়ে যাচ্ছ তুমি। এর চেয়ে দূরে চলে যাই। তুমি এদিকে কাজ সারো, 2 বছর পর না হয় দেশে ফিরে সংসার সাজাবো আমরা। এতে আমার পড়াশোনাটা ঠিক থাকবে, আর তুমিও লক্ষ্যে স্থির থাকতে পারবে। প্রতিনিয়ত আমার যৌবনের খেতায় আগুন জ্বালিয়ে মন ভরছে না, না তোর? এখন তোকে রোজ না দেখে, না ছুঁয়ে মেরে ফেলার পায়তারা জুড়েছিস? এতই সোজা? এত সস্তা আমার অনুভূতি? মাথা ঠান্ডায় ভেবে দেখো, এতে দুজনেরই ভালো হবে। সর যা, ভুলেও আর আমার রুমে আসবি না তুই। তোর ভালোবাসার গুষ্টিকে চন্দ্রবতী। এ কথা বলে শায়ন রেগে উঠতে গেলে স্বর্ণ থামিয়ে দিল। শায়নের 2 গালার আজলায় ভরে এক গালে মৃদু থাপ্পড় মেরে বলল, মুখ খারাপ করতে বারণ করেছি না? তুমি আমার বালের আবদার করবা, আর আমি শক্তহীন পুরুষের মতো মেনে নেব? আবার গালিও দেওয়া যাবে না। গালি দেব না তো কি করব? এভাবে চুমু দেব? কথা শেষ করে স্বর্ণের ঠোঁটে চট করে চুমু খেয়ে নিল। কাজটা এত দ্রুত করল যে তাকে বারণ করার সময়টুকুও পেল না। স্বর্ণ কিছু বলার আগেই নিজেই সিরিয়াস হয়ে বলল, আমি ইচ্ছে করে তোকে ভালোবাসিনি। যা হয়েছে তার মনের অজান্তেই। কিন্তু বর্তমানে আমাদের রিলেশন নিয়ে আমি খুব সিরিয়াস। ভালোবাসি তোকে, তাই বউ বানাবো তোকেই। নয়তো মনের কুঠিরে আজীবনের জন্য সিলগালা করে দেব। আর মজা করে যদি দূরে যাওয়ার কথা বলিস, তাহলে বলবো দারুণ জোকস, ফিলিংস হচ্ছে নাইস, ওয়াও, অসাধারণ, নেক্সট পরের পার্ট প্লিজ। আর যদি সিরিয়াসলি বলিস, তাহলে আগেই ওয়ার্নিং ছাড়াই বাসর সারব, প্রেগনেন্ট করব, তারপর বিয়ে করে বাসায় জানাবো। এটা অন্তত মাথায় গেঁথে রাখিস। স্বর্ণ চুপ করে শুনল। তারপর শায়নকে সরিয়ে শায়নের বুকে মাথা রেখে চুপ করে শুয়ে থাকল। শায়ন তাকে বুকে আগলে ধরে চুলে বিলি কেটে দিচ্ছে যত্ন সহকারে। শান্তিতে 2 চোখে ঘুম নেমে আসছে। শায়নের মাথায় হঠাৎ বুদ্ধি গেলে গেল। সে স্বর্ণের কানে কানে বলল, শাড়ি কি আমার জন্য পরেছিস? হুম। তাহলে খোলার দায়িত্বটা আমারই, তাই না? রুমে যাব, সরো। মামাবাড়ির আবদার বললেই মনে হচ্ছে যেতে দেব। তাহলে মুখ বন্ধ রাখো। তাহলে একটু আদর করতে দে। আগামী 3 দিন তোমার কাছে আসা তো দূর, কথাও বলবো না। এখন যেতে না দিলে সময় বেড়ে যাবে। তুমি ভাবো তুমি কি করবা। এ কথা বলে স্বর্ণ ওকে ধাক্কা দিয়ে উঠে চলে গেল। দরজা খুলে যাওয়ার আগে শাওন মুখ কাচুমাচু করে বলল, যাচ্ছিস যা, আমাকে রেপ করে যা প্লিজ, নয়তো তোর ছোঁয়া একটু কলঙ্ক লেপটে দিয়ে যা যান। আবার শুরু করলে? না মানে সকালে আয়নায় নিজেকে দেখে যাতে সান্ত্বনা দিতে পারি, তাই আর কি। তার কথায় স্বর্ণ খুব বিরক্ত হয়ে তাকিয়ে চলে গেল। স্বর্ণকে রেগে যেতে দেখে শায়ন শব্দ করে হেসে ফেলল। তার লাগাম ছাড়া কথা ও কাজ শুধু পাগলিটাকে রাগানোর জন্যই আর কি। পরিশেষে সফল। 1 সপ্তাহ পরের ঘটনা। শীতল এখন সুস্থ বলা চলে। তার চঞ্চলতা দেখে বুঝার উপায় নেই কত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরেছে। তার মতে তার জন্য চিন্তা করার অনেক মানুষ আছে। সে শুধু শুধু চিন্তা করে রক্ত শুকাবে কেন? এর মধ্যে সে শুদ্ধর বিয়ের ব্যাপারটা ইনিয়ে বিনিয়ে সবার কাছে বলেছে। আশ্চর্যের ব্যাপার, কেউ বিশ্বাস করতেই চায় না। শীতলের কথা শুনে সিতারা নিজেই শুদ্ধকে জিজ্ঞেস করেছিল। শীতল খেতে বসে বলছিল, তুই নাকি পাত্রী দেখার কথা বলেছিস? সত্যি নাকি বাপ? পাগল ছাগল মানুষ কত কথাই তো বলে, সব কথা ধরতে আছে? আমি কাজে এসেছি, এসব বিয়ে টিয়ের কথা বলে মনোযোগ নষ্ট করতে চাচ্ছি না আপাতত। ওর কথায় কান দিও না। ছেলের কথা শুনে সিতারা দীর্ঘশ্বাস চাপলেন। ভেবেছিল ঘটনা সত্যি বোধ হয়, খুশিও হয়েছিল। কিন্তু ছেলে তো মুখের উপর না করে দিল। 2 দিন পর শীতল পুনরায় কলেজে যাওয়া শুরু করল। কেউ বাধা দিল না, তবে শায়ন 3 বোনের জন্য কড়া সিকিউরিটির ব্যবস্থা করল, যেটা 3 বোনের কেউই টের পেল না। শুদ্ধ স্কেচগুলো পেয়ে গেছে, শায়নকে পাঠিয়েছে কাজ শুরু করতে। শায়ন ইনিয়ে বিনিয়ে শীতলকে সেগুলো দেখিয়েছে। শীতল বিস্ময় নিয়ে কনফার্ম করেছে এরাই ছিল। বোনের কথা শুনে শায়ন মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে জিজ্ঞেস করেছিল, বোন, মনে কর এই ছেলেগুলোকে হাতের কাছে পেলে তখন কি করবি? মাফ করে দিবি? মোটেও না,
ওরা আমাকে মেরেছে, মেরে ঠোঁটের রক্ত বের করেছে। যখন আমার বুকে লাথি মারল, আমার মনে হচ্ছিল আমি মরেই যাব। শ্বাস নিতে পারছিলাম না। হৃৎপিণ্ড যেন ছিটকে বেরিয়ে আসবে এমনভাবে লাফাচ্ছিল। কিন্তু বিশ্বাস করো ভাইয়া, খুব কষ্ট হয়েছিল আমার, খুব। ওদের পেলে করাত দিয়ে ওদের হাত কাটব, চামচ দিয়ে ওদের হাট খুঁচিয়ে দেব। বেয়াদবগুলো তখন বুঝবে কারো বুকে ব্যথা দিলে কেমন লাগে। ধর এভাবে কেউ তাদের মেরে তোর কাছে পার্সেল করলো, ভয় পাবি না তো? মোটেও না। তাহলে আবেদন মঞ্জুর করা হলো। মানে? কিসের আবেদন, কিসের মঞ্জুর? ও কিছু না, তুই পেয়ারা খা, আমি যাইগা। শায়নের কথার আগামাথা কিছুই বুঝল না। সে পেয়ারা খাওয়াতে মন দিল। সিতারা এসে তখন জানালেন শুদ্ধকে নাকি কলে পাওয়া যাচ্ছে না। ছেলেটার সাথে কথা হয়নি গতকাল থেকে। এ কথা শুনে শীতল নিজেই ফোন করল শুদ্ধকে। কলের পর কল দিতেই থাকল, তবুও কেউ রিসিভ করল না। 8 বারের বেলায় কেউ রিসিভ করে বলল, হে শীতল, শুদ্ধকে আটকাও বোন। আটকাবো? কিন্তু কেন, কি হয়েছে? লাইফ রিস্ক নিয়ে স্কাই ড্রাইভিং করার পায়তারা জুড়েছে, কার উপর রেগে আছে কে জানে। এটা আবার কি? একটা কাজে প্রাইভেট জেট নিয়ে এসেছিলাম, এখন বলছে প্যারাশুট নিয়ে জেট থেকে লাফ দেবে। ওই পাগলকে কি করে সামলাবো আমি? লাফ দেবে মানে? চলন্ত জেট থেকে লাফ দেবে? তাও একা নয়, ঐশ্বর্যকে নিয়ে। ঐশ্বর্যকে? আমাদের দলের হার্ড হ্যাকার, দেখবে ওদের। একথা বলে কামরান ফোনের ব্যাক ক্যামেরা অন করতেই দেখা পেল শুদ্ধকে। সাদা টি শার্ট, কালো প্যান্ট পরা সুদর্শন যুবকটির কাঁধে ব্যাগ। সে কথা বলতে বলতে জেটের দরজা খুলে দিল শুদ্ধ। কামরান তাকে বলতেও পারল না শীতল কলে আছে, তাকে দেখছে। তার আগে শুদ্ধ লাফ মেরেছে জেট থেকে। এরপরই লাফ দিল আরেকজন। তার শারীরিক গঠন বলে দিচ্ছে সে মেয়ে, চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। অপরূপ সৌন্দর্যের অধিকারী বলার অপেক্ষা রাখে না। কামরান ক্যামেরার নিচ থেকে তাক করতেই দেখতে পেল শুদ্ধ পড়ে যাচ্ছে নিচের দিকে। নিচে বড় বড় পাহাড়, উপর থেকে পড়লে বাঁচানো যাবে না। শেষ, শেষ। এইটুকু থেকে ভয়ে শীতলের দেহ কাঁপতে লাগল, ঘামতে লাগলো দরদর করে। আর দেখার সাহস করল না সে, চিৎকার করে উঠল, শুদ্ধ ভাই। কামরার নিচে ক্যামেরা তাক করতে দেখা পেল শুদ্ধ পড়ে যাচ্ছে। মাথার উপরে স্বচ্ছ সনীল আকাশ, নিচে বড় বড় পাহাড়। তীব্র বাতাসের গতি তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এত উপর থেকে পড়লে বাঁচার সম্ভাবনা শূন্যের কোঠায়। শেষ, সব শেষ। এইটুকু দেখা মাত্রই তার শরীর কাঁপতে লাগল, ঘামতে লাগলো দরদর করে। গলায় যেন মরণ তৃষ্ণা, হতবাক দৃষ্টি। তার ইচ্ছে করল 2 হাত বাড়িয়ে শুদ্ধকে ধরে নিতে, জাপটে ধরে চিৎকার করে বলতে, এ কেমন পাগলামি শুদ্ধ ভাই, কেন এমন করছেন? জানে কি ভয় ডর নেই আপনার? সে মনে মনে চিৎকার করে কথাগুলো বললেও কণ্ঠস্বর যেন বুবা, কথা হারিয়ে গেছে। প্রচণ্ড ভয়ে বাকহারা। ততক্ষণে শুদ্ধ ও দৃষ্টিসীমানার বাইরে চলে গেছে, আর দেখা যাচ্ছে না তাকে। তবে কি সত্যি সত্যি পড়ে গেল, মরে গেল? শীতল আর ভাববার সাহস করল না, শুধু অসহায় সুরে ডেকে উঠল, শুদ্ধ ভাই, কে আছো, ওকে বাঁচাও। এ কথা বলে চট করে উঠে দাঁড়ালো শীতল। কোলের উপর থাকা চিপসের প্যাকেট পড়ে গেল মেঝেতে। হামাও করে কাঁদতে লাগলো করুণ সুরে। ডাকতে লাগলো বড় মাকে, বড় আব্বুকে। কর্ণকুহরে প্রতিধ্বনি হতে লাগলো বড় আব্বুর বলা পুরনো কথাগুলো। তোমরা এক একজন আমার জীবন বাগানের জীবন্ত ফুল। তোমাদের কারো কিছু হলে আমি একটুও ভালো থাকবো না, খুব কষ্ট পাবো, বেঁচে থাকার শক্তি হারাবো। আর তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, সুখে থাকবো। আমার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকবে। শুদ্ধ ভাইয়ের কিছু হলে বরাবর কি হবে? সায়ন শুদ্ধ দুটোই ওনাদের সন্তান হলেও শুদ্ধ ভাইকে বরাব্বু একটু বেশি ভালোবাসে, আর বড় মা ভালোবাসে সায়ন ভাইকে। মোট কথা, শুদ্ধ ভাই সত্যি সত্যি মরে গেলে তাকে এবার ধমকাবে কে, মারবে কে, এটা ওটা কিনে দেবে কে, খোঁচা মেরে কথা বলবে কে? চৌধুরী নিবাসের সব থেকে খারাপ মানুষ হচ্ছে শুদ্ধ ভাই। তাই বলে সে কখনো চায়নি সে হারিয়ে যাক, ফুরিয়ে যাক, তার এমন করুণ পরিণতি হোক। আর কেন চাইবে? পাষাণ করলে লাগ ঝাল দেখালেও
সে জানে শুদ্ধ সবার ভালো চায় সব সময়, অযথ এই মানুষটা থাকবে না একথা ভাবতে পারছে না সে। এ কি হয়ে গেল, কি ঘটে গেল তাদের সাথে? আচমকা শীতলের চিৎকার শুনে থমকে দাঁড়িয়েছে সারাফত চৌধুরী। ঘাড় ঘুরিয়ে তাকালেন হাউমাউ করে কান্না করা শীতলের দিকে। সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি, উদ্দেশ্য কড়া করে এক কাপ চা পান করার। মাথাটা ধরেছে খুব, কাজের চাপ বেশি থাকায় বিশ্রাম হচ্ছে না তেমন। শরীরটা খারাপ লাগায় বাড়িতেই ছিলেন। মাথা ব্যথার কথা সহধর্মিণীকে জানালে নিচে আসতে বলে সীতারা চুলায় চা বসিয়েছেন। উনি যতবারই চা বানাবে দুজাও সুরসুর করে চলে আসবে, দাঁত বের করে হাসবে। হাসির মানে চায়ের ভাগ চাই। চা দিলে গরম চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করে বলবে, ভাগ্যিস পার্স হারানোর বাহানায় বড় ভাইয়ের সাথে তোমার পরিচয়টা হয়েছিল, না হলে এত স্বাদের চা মিস করে ফেলতাম। স্বাদের জীবনটাও অর্ধেক বৃথা হয়ে যেত। বাড়ির বাচ্চারা শুনে ফেললে লজ্জার অন্ত থাকবে না, তাই সীতারা দুজাকে ধমকে থামালেও তার মুখে থাকে লাজুক মিষ্টি হাসি। ওনাকে লজ্জা পেতে দেখে হেসে ওঠে সিরাত আর সেমিন। কথায় কথায় খোঁচাতে থাকে গম্ভীর সারাফত চৌধুরীকে প্রেম রোগের রোগী বানানোর অপরাধী হিসেবে। এই মুহূর্তে সীতারার পাশে দাঁড়িয়ে সিমিন চিংড়ি মাছ কাটছেন। বাড়ির ছেলে মেয়েগুলো ওনার হাতের চিংড়ির মালাইকারি পছন্দ করে। সায়ন্ত একাই খাবে ৩-৪ পিস। খেতে খেতে বলবে, ও ছোট আম্মু, স্বর্ণের বরের দেখি সোনায় বাঁধানো কপাল, শাশুড়ির হাতে অমৃত খাবার ফ্রিতে খেতে পারবে। এ কথা শুনে শীতল স্বর্ণের দিকে একবার তাকিয়ে গালভর্তি হেসে জবাব দিবে, শুধু আব্বুর না, আমার বরেরও। কথাটা সায়নের খুব একটা পছন্দ হবে না। সে খাওয়া থামিয়ে সিরিয়াস কণ্ঠে প্রতিবাদ করবে, চিংড়ি ইলিশে তোর বরের অ্যালার্জি আছে, সে সব খেতে পারবে না, আর খেলেও আমার ভাগে কম পড়বে, তাই সাদাসাদি করব না। তুমি কি করে জানলে আমার বরের অ্যালার্জি আছে? জানি জানি, সব জানি। কিভাবে জানো শুনি? শুধু আমি না, শুদ্ধও জানে। জিগাওরে, শুদ্ধ ভাই, আপনিও জানেন? হুম। বলুন না, সে ভাগ্যবান কে? তুইও চিনিস তাকে? চিনি, চেনা জানার মধ্যে? হুম। আমাদের পাড়ার কেউ? হুম। কে সে? প্লিজ বলুন না, বলুন। পাড়ার মোড়ের হাবু পাগলা। এই কথা শুনে শীতলের হাসি মিলিয়ে যাবে। অভিমানে সে জড়ো হবে তার ডাগর ডাগর চোখের পাতায়। মুখ দিয়ে সব সময় লালা ঝরে এমন ছেলেকে বিয়ে করবে না। হাবু তার বর হতেই পারে না। অতঃপর সে সায়ন শুদ্ধর নামে নালিশ জানাবে সারাফত চৌধুরীকে। খেতে বসে ছেলে মেয়েদের ঝগড়া দেখে হাসবে সকলে। বলা বাহুল্য, শুদ্ধ খায় অল্প স্বল্প, সবকিছুতেই খুঁতখুঁতে স্বভাব ছোটবেলা থেকেই। কোনো খাবার সে গপগপ করে খায় না, যা খাবে সীমিত, পাতেও তুলবে পরিমাণ মতোই। তাই ব্যাপারটা ওনার ভালো লাগে, মুগ্ধও করে। তার ভাষ্যমতে থাকলেই খেতে হবে কিংবা নষ্ট করতে হবে এইটা তো নয়, খাবারের মর্ম বোঝা উচিত। মোট কথা, সেও চিংড়ি খায়, তবে একটাই সমস্যা, অ্যালার্জি। অগত্যা এক টেবিলে বসে সবাই খেলেও সে ছুঁয়েও দেখে না। ব্যাপারটা ভাবলে খারাপ লাগলেও কিছু করার নেই। এসব পূর্বের কথাগুলো স্মরণ করে সিমিন মনে মনে হাসছিল, দোয়া করছিল পুরো পরিবারটা যেন আজীবন সুখে ভরে থাকে। তখন সিরাত ফোনে কথা বলতে বলতে রান্নাঘরের দিকে এলেন। ওনার মা আগের তুলনায় এখন সুস্থ আছেন। এরপর তার মুখে হাসি ফুটেছে। কদিন পর মেজোজাকে হাসতে দেখে খুশি হলো দুই চা। সিরাত কথা বলে ফোনটা রেখে সীতারাকে বলল, ভাবি, সামনেই তো রোজার মাস, রোজার আগে কোথাও থেকে ঘুরে এলে কেমন হয়? কোথায় যাবি? কাছেগুলো কোথাও যাই, অথবা চলো পিকনিক করি, বাচ্চাগুলোও খুশি হবে। আচ্ছা, শুদ্ধ কবে ফিরবে? 2 দিন ধরে তাকে ফোনেই পাচ্ছি না। এত সব কিসের কাজ আল্লাহ জানে। বিয়ে দিয়ে দাও, বউয়ের টানে বাইরে থাকার কথা মাথায় আনবে না। রাজি হলে দিয়েই দিতাম, কিন্তু 2 বজ্জাতের 1 বজ্জাত বিয়েতে রাজি হয় না, তাদের নাকি সময় নেই। একথা বলতে না বলতে শীতলের চিৎকার শোনা গেল। চুলা অফ করে কোনো মতে ছুটে গেলেন 3 চা। গিয়ে দেখেন শীতল ফোনের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁপছে থরথর করে। শুদ্ধ ভাই করে ডেকে ডেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফোনের দিকে। ততক্ষণে তার চিৎকার শুনে বাকিরাও ছুটে এসেছে।
জিজ্ঞাসা করছে কি হয়েছে, কি দেখে এত ভয় পেয়েছে, আর শুদ্ধর নাম ধরে চিৎকার করল কেন। শুদ্ধ ঠিক আছে? শীতল ধপ করে বসে পড়ল। তার শরীরের শক্তি যেন কেউ শুষে নিয়েছে। তবুও ঢুক গেলে ছলছল চোখে বড়মার উদ্দেশ্যে বলল, শুদ্ধ ভাই জেট থেকে লাফ দিয়েছে বড়মা, নিচে অনেক বড় বড় পাহাড়। বলিস কি? তুই কি করে জানলি? ভিডিও কলে দেখলাম। কই দেখি, আমাকেও দেখা। কল ঢুকছে না। এ কথা বলে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল শীতল। রীতিমতো ফুপাচ্ছে সে। শারাফাত চৌধুরীও ততক্ষণে ছুটে এসেছেন, বসেছেন শীতলের পাশে। হাত বাড়িয়ে পানির গ্লাস নিয়ে খাওয়ার ইশারা করে শান্ত হতে বললেন। পানি খেয়ে সে গড়গড় করে বলল কি কি দেখেছে। শীতলের কথা শুনে সবাই চিন্তায় পড়ে গেল। নিজেরাও যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হল। শীতল তখন ফুপাতে ফুপাতে বলল, বড় আব্বু, শুদ্ধ ভাই বোধহয় রাগ করে এমন সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া কেন জেট থেকে লাফ মেরে মরতে চাইবে বলো? রাগ? কিসের রাগ? ভাইয়া বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমাকে ফোনটা দিয়েছে বিয়ের কাজ কত দূর এগোলো জানার জন্য। দিনে দুবার আমাকে শুধায় বিয়ের কাজ কত দূর এগোলো। আসলে বিয়ের কথা মুখ ফুটে বলতে পারে না, তাই আমাকে বলে। প্লিজ বড় আব্বু, ভাইয়ার বউ দেখো। বউয়ের অভাবে ওনার মনের দুঃখ বেড়ে গেছে। সেই দুঃখে বোধহয় উনি সুইসাইড করতে যাচ্ছে। শীতলের কথা শুনে সিতারা আঁতকে উঠলেন। শীতলের থেকে ফোনটা নিয়ে নিজেই কল দিলেন শুদ্ধর নাম্বারে। না, পেলেন না। সিতারা চিন্তিত মুখ দেখে শীতল পুনরায় বলল, বড় মা, শুদ্ধ ভাইকে বিয়ে দিচ্ছ না বলেই সে এমন কাণ্ড ঘটিয়েছে। তোমরা আমার কথা শোনো, আমি এক ফোঁটাও মিথ্যে বলছি না। তুই বলিস সে বিয়ের জন্য পাগল, অথচ আমি জিজ্ঞাসা করলে সে তেলে বেগুনে জ্বলে ওঠে। লজ্জা পাই। এমনি আমাকে কি বলে জানো? বলেছে জোর করে বিয়ে করিয়ে দিতে, নয়তো অঘটন ঘটিয়ে ফেলবে। কতবার যে বললাম মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও। বিয়ের সুখেই ভাইয়া পৃথিবীকে বাই বাই করে দিল বোধহয়। এ কথা বলে শীতল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। এইটুকু সময়ে চোখ মুখ লাল করে ফেলেছে, হেঁচকে উঠছে। এবার শারাফাত চৌধুরী শীতলের মাথায় হাত রেখে বললেন, কিছু হবে না মা, ভয় পেও না। শুদ্ধ ওই রাগেও স্কাই ড্রাইভিং করেছে। বড় আব্বু, নিচে বড় বড় পাহাড় ছিল, শুদ্ধ ভাই পড়ে যাচ্ছিল। পড়তো না। ওর পিঠে ব্যাগ দেখেছ না? ওটাতে প্যারাশুট আছে। সময় মতো ব্যাগের চেন খুলে দিলেই আর পড়বে না, বাতাসে ভাসতে থাকবে। এ কথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। রিস্ক নিয়ে এসব করার কি দরকার? সে চোখ মুছল। এই সামান্য ব্যাপার না বুঝে বুকার মতো কেঁদে ফেলল। ছি ছি। তখন তার মাথায় খেলে গেল একটা মেয়েকেও লাফ মারতে দেখেছে। ওদের কত সাহস! অথচ উঁচু ভুবন থেকে নিচে তাকালে তার বুকের ভেতর ধরফর করে, দম আটকে আসে। তার কান্না থেমেছে দেখে আর দাঁড়ালো না সে। নিজের রুমে গিয়ে দরজা আটকে শুদ্ধকে মেসেজ করল, মেয়েদের সাথে উড়াউড়ি হয়ে গেলে কল দিবেন, জরুরি কথা আছে। মেসেজটি সেন্ড করে তার মাথায় ক্লিক করল, বড় আব্বু বোধহয় তাকে শান্ত করতে এই কথা বলল, নাকি ঘটনা সত্যি। যখন চিৎকার করল সবাই ছুটে এসেছিল। চিন্তা ভাসছিল সবার মুখে চোখে। কিছু একটা ভেবে সে দরজা খুলে সিঁড়িতে দাঁড়াতেই দেখল বড় মা প্রেসার বাড়িয়ে ফেলেছে। সিরাত সিমিন চিন্তিত মুখে ওনার হাত পা ডলছে, মুখে কী সব বলছে। শখাপো মায়ের পাশে বসে প্রেসার মাপছে। বড় আব্বু কাউকে বারবার কল করছে। তারপর তার ধারণায় সঠিক, তাকে বুঝ দিতে বড় মা তখন অভিনয় করল। মনে মনে একথা ভেবে সে পুনরায় ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ছুট দিল রুমের দিকে। চোখের সামনে ভাসতে লাগল শুদ্ধ লাফ মারার ভয়ঙ্কর দৃশ্যটা। ধরতে গেলে আমাদের জীবনটা খুব ছোট। শুদ্ধর কাছে জীবনের মানে হলো মর্জিমতো জীবনের স্বাদ খুঁজে নেওয়া। খাওয়া দাওয়া আর ঘুম জীবনের মানে হতে পারে না। সে তার জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করে। অ্যাডভেঞ্চার না হলে জীবনের মানে বড্ড পানছে। জীবন চলতি পথে সুখ ও দুঃখের কাহিনী সাজায়। এসবের ভিড়ে তার মনে হয় জীবনকে নিয়ে একটু বাজি ধরা যাক। আজ হলেও মরতে হবে, কাল হলেও। ভাগ্য যদি লেখা থাকে অবিবাহিত অবস্থায় মারা যাবে, তাহলে কি কেউ সেই নিয়তি খণ্ডাতে পারবে? পারবে না, কখনো না। তাহলে হাত গুটিয়ে বেঁচে থাকবে? অবশ্য জীবনের মায়া যাদের কম,
তারা জীবন বাজি ধরতে পছন্দ করে, এটাই স্বাভাবিক। সে উড়ন্ত জেট থেকে লাফ মেরেছে, এটাও কি কম সাহসের ব্যাপার? তাকে দেখে ও সহ্যই তাই করেছে। এই মেয়েকে দেখেও অবাক লাগে। সাধারণ মেয়েরা সাপ খুব দেখেই ভয়ে কালখাম ছুটিয়ে ফেলে, অথচ ঐশ্বর্য তার বিপরীত। খুব কম মেয়েই স্কাই ড্রাইভিং করার সাহস দেখায়, মুখে বললেও অনেকে শেষ মুহূর্তে এসে ফিরে যায়, নতুবা ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। কামরান অর্ক জেডের দরজার কাছে দাঁড়িয়ে ওদেরকে দেখছে। দুজনের বাতাসে গা ভাসিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে, ভয়ডর নেই দুটোর। কামরান আর অর্ক নিজেরাও রেডি হয়ে তাকাচ্ছে একে অপরের দিকে। এরপর দুই বন্ধু হাসতে হাসতে লাফ দিল। ওদের দেখে আরও 10-12 জন লাফ দিল। একজোড়া কাপল নিজেদেরকে এক বেল্টে বেঁধে একসাথে লাফ মেরেছে। মেয়েটা শক্ত করে আঁকড়ে ধরেছে ছেলেটাকে, চিৎকার করছে প্রাণপণে। সেই জায়গাটুকু মুহূর্তের মধ্যেই পিঁপড়ার মতো আরও অনেকগুলোকে দেখা গেল। ঐশ্বর্য দাপটের সাথে দমে আছে প্যারাশুটে, চোখে মুখে অত্যাধুনিক খুশির মাত্রা। স্কাই ড্রাইভিং তার কাছে খুব পছন্দের রাইড। এই রাইডে লাইফ রিস্ক আছে, মারাত্মক খুশি আছে। মুদ্রা কথা, লাইফ রিস্ক আছে বলেই তার ভালো লাগে। সে আকাশপানে একবার তাকিয়ে থাকল শুদ্ধর দিকে, শুধু তাকিয়ে আছে নিচে থাকা বিশাল সমুদ্রের দিকে। টলটল করছে নীল পানি, উপর থেকে অসাধারণ লাগছে। ভাবছে অন্য কথা, মুখে মিটিমিটি হাসি। তার থেকে কিছুটা দূরে অর্কের ডাক শুনে শুদ্ধ সেদিকে তাকালো। অর্ক দাঁত কেলিয়ে চিৎকার করে বলল, চল ফিরে যাই। যা তোরা, শীতল কাঁদছে ভাই। কাঁদুক, মজা করছি না, কামরানের কসম। তোরা কি করে জানলি শীতল কাঁদছে? ফোন করেছিল তোকে, ওই হারামজাদা তোর লাফ মারার দৃশ্য দেখিয়েছে। তারপর কল কেটে গেছে। মেয়েটা বোধহয় ভয় পেয়েছে। শুদ্ধ কিছু বলল না, দৃষ্টি সরিয়ে নিল। কিছু বলেও লাভ হবে না যতক্ষণ না নিজে কথা বলবে। এর পরের ঘটনাও তার জানা। শীতল কাঁদবে। সে কান্না দেখে তার মা সহ পুরো বাড়ির শুদ্ধ সবার কানে ঘটনা পৌঁছে যাবে। তার মায়ের উচ্চতায় ফোবিয়া আছে। ছেলের লাইফ রিস্ক নিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে, একথা ভেবে হয় ওনার প্যানিক অ্যাটাক হবে, নতবা টেনশনে প্রেশার বাড়িয়ে ফেলবে। মূলত এর জন্যই কোনো কাজের কথা কাউকে বলতে চায় না। এখন কিছুর করার নেই, কাঁদতেই থাক। কাঁদলে চোখ পরিষ্কার থাকে। তাকে চুপ থাকতে দেখে কামরান হাসল, তারপর ভ্রু নাচিয়ে বলল, বুকের জ্বালা কমাতে ল্যান্ড করো বন্ধু। করতেই তো হবে, না করলে তোর একটা ব্যবস্থা কিভাবে করব? কিসের ব্যবস্থা বন্ধু? এখানে থাকার ব্যবস্থা। কামরানের হাসিটা মিলিয়ে গেল, চোখ মুখ শুকিয়ে গেল। শুদ্ধ শীতল কণ্ঠে থ্রেট মানেই কপালে দুঃখ আছে। দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা। না না, যেভাবেই হোক শুদ্ধকে মানাতে হবে, বুঝাতেই হবে খুব অনুতপ্ত সে, এই পাপ আর জীবনেও করবে না। কিন্তু সেটা আর সম্ভবও হলো না। তার আগে শুদ্ধ পাশ কাটিয়ে চলে গেল। এর পরপরই সংকেত পেল দ্রুত জেটে ওঠার। সবাই একে একে এলে এবার জেট ছুটল ল্যান্ড করার উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টা পর জেট ল্যান্ড করলে শুদ্ধ দ্রুত পায়ে ছুটল রুমের দিকে। যেতে যেতেই কল করল সিতারার নাম্বারে। ছেলেকে সুস্থ দেখে সিতারা যেন হাফ ছেড়ে বাঁচল। বকল এমন কাজ করার জন্য। শুদ্ধ হাসল, তবে আশেপাশে শীতলকে না দেখে বুঝল সে কাঁদতে ব্যস্ত। কাঁদুক, আরও একটু কাঁদুক, কাঁদলে মন পরিষ্কার থাকে। মোট কথা, কেউ যখন কারোর জন্য ব্যাকুল হয়ে কাঁদে তখন দেখতে ভালোই লাগে। তার তো লাগে। মহারানী আর ঘণ্টাখানিক কাঁদুক। সে এখন ফ্রেশ হয়ে খেয়ে তারপর না হয় কল ব্যাক করবে। এই নিয়ে 11 বার কল দিয়ে ভ্রুজোড়া কুঁচকে নিল আহনাফ। আজ সকাল থেকে শখে কলে পাচ্ছে না সে। গেল কই মেয়েটা? সকাল থেকে মিষ্টি কণ্ঠটা শুনতে পায়নি। বুকের ভেতর খা খা করছে, অসহ্য লাগছে। সকালের শুরুটা এতটা জঘন্য কাটল, সারাদিনটা কেমন হবে কে জানে। দিনগুলো বড্ড বেশি বেমানে শুরু করেছে, কাটতেই চায় না। কবে বছর কাটবে? কবে শখকে বউ করে ঘরে তুলবে? কবে বাহুডোরে জাপটে ধরে বুকের জ্বালা কমাবে? এসব কবে হবে? কবে কবে কবে? সে দেশ ছেড়েছে কয়েক সপ্তাহ হয়েছে। শখ এয়ারপোর্টে এসেছিল তার সাথে দেখা করতে, যদিও এতটা কল্পনা করেনি।
কিন্তু শখের এই ছোট্ট কাজে ভীষণ খুশি হয়েছিল। বড়রা না থাকলে জোর করে হলেও একটু জড়িয়ে ধরত, কিন্তু সায়ন থাকায় সে সাহস করেনি। অপেক্ষার ফল সুমিষ্ট হয়, সে সুমিষ্ট ফল পেতেই অপেক্ষা করতে হবে। এসব ভেবে সে রান্না শেষ করে ফ্রেশ হতে লাগলো। একটু পরে অফিসে যেতে হবে। এদেশে নিজের কাজ নিজে করতে হয়, তাই সব কাজ তারই করা লাগে। যদিও কাজ করতে মন্দ লাগে না, তবে কাজের ফাঁকে গল্প করার একটা মানুষ থাকলে বেশ হতো। এই মানুষটা যদি শখ হতো তাহলে তো আর কথাই নেই। আহনাফ ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে ফোন হাতে নিতেই দেখে শখের মেসেজ এসেছে। ল্যাবে আছি, স্যার আছে, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। এই ছোট্ট একটা মেসেজ তার বুকে শীতলতা নামল। কিছুটা চিন্তামুক্ত হলো। সে ছোট্ট একটা মেসেজ সেন্ড করে রাখল। ভীষণ ভালোবাসি শখ পাখি। মেসেজটা দেখে শখ মুখ টিপে লাজুক হাসল। সারাদিনে ৫-৭ বার শুনতে হয় এই ম্যাজিক্যাল বাক্যটা। শোনার অপেক্ষা করে সে, কারণ আহনাফের কণ্ঠে আদুরে সুরে বলা বাক্যটা শুনলে তার মন ভরে যায়। একদল খুশি বুক পাঁজরে ডানা ঝাপটাতে থাকে। প্রেম প্রেম তালবিহীন ছন্দে সুখরা গুনগুনিয়ে গাইতে থাকে, নাচতে থাকে তাদের আপন সুরে, আপন তানে। দুদিন ধরে পার্টি অফিসে ঝামেলা চলছে। ঝামেলার সূত্রপাত অঙ্কনের হদিশ পাওয়া নিয়ে। ছেলেটাকে শান গুম করেছিল জানতে বাকি নেই কারো। তবে কোথায় রেখেছে, বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে, নাকি অন্য কিছু করার পরিকল্পনা এঁটেছে সে, এখন অবধি তার কোনো খবর পাওয়া যায়নি। অঙ্কনের বাবা পাগলা কুকুরের মতো হিংস্র হয়ে উঠেছে। আবু সিদ্দিককে হুমকিও দিয়েছে অঙ্কনের খোঁজ বের করতে, নয়তো আবু সিদ্দিকের কচি কচি মেয়ে নিয়ে 18+ খেলাধুলার ভিডিও ফাঁস করে দেবে। চাপে পড়ে আবু সিদ্দিক ইনিয়ে বিনিয়ে সায়নের থেকে কথা বের করার চেষ্টাও করেছে, কিন্তু ধূর্ত সায়ন সেসব কথার ধারের কাছেও ঘেঁষে না। হয় প্রসঙ্গ পাল্টায়, নতুবা গালিগালাজ শুরু করে। তবুও আবু সিদ্দিক কথা বলার সাহস পান না। সায়ন এমন বেপরোয়া কাজে কনক বরাবরের মতোই আজও খোঁচা মেরেছে। সায়ন 2-1 বার হেসে উড়িয়ে দিয়েছে, কিন্তু কাকন যখনই মা তুলে গালি দিল তখন নিজেকে সামলাতে পারল না। ক্ষিপ্ত সিংহের মতো তেড়ে গিয়ে শক্ত থাবায় কনকের শার্টের গলা চেপে ধরে একের পর এক ঘুষি দিতে থাকল। শক্ত হাতের ঘুষি তোপে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল কনকের। পার্টি অফিসে থাকা অন্য ছেলেরা কেন তাদের থামায়? কনক আপাতত হসপিটালে, 2 দিন সেখানে থাকতে হবে। হাতাহাতিতে সায়নেরও লেগেছে, তবে হসপিটালে যাওয়ার মতো হয়নি। রাগে ফুঁসছে সে, আফসোস করছে আরও 2-4 ঘা কেন বসালো না, কেন জন্মের মতো কথা বলার শক্তি কেড়ে নিতে পারল না। ঘটনা শুনে আবু সিদ্দিক পার্টি অফিসে এসেছেন। তার সঙ্গে এসেছে নতুন এক মুখ। সায়ন তাকে দেখেও কথা বলার আগ্রহ প্রকাশ করল না। ধপ করে বসল চেয়ারে। তারপর টি-শার্ট পেছনে ঠেলে সিদ্দিকের উদ্দেশ্যে বলল, আজ থেকে আপনার দল আপনি সামলান। কেন, তুই কোথায় যাবি? সেই কৈফিয়ত আপনাকে দেব না। সায়ন, আজকাল বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বলছিস তুই। কার সাথে কথা বলছিস ভুলে যাস না। ভুলিনি এখনো। ভুললে সশরীরে বসে থাকার শক্তি পেতেন না। 3 রাস্তার মোড়ে পার্টি অফিস বানাচ্ছিস শুনলাম। কি এমন হলো যে নতুন পার্টি অফিসের দরকার পড়ল? কেন, এর উত্তর আপনি ভালো করেই জানেন সিদ্দিক ভাই। তাও যখন আমার মুখ থেকে শুনতে যাচ্ছেন, তাই বলছি, আমি আর আপনার দলে থাকব না। না মানে না, আর না আপনার হয়ে কাজ করব। এবার থেকে আমার দলের লিডার আমি। আখের গুছিয়ে নিয়ে এখন আমাকে বুড়ো আঙুল দেখাচ্ছিস? তা পারবি তো টিকতে? শায়নের আখের টাখের প্রয়োজন পড়েনি, পড়বেও না। আপনার মতো আমি বস্তি থেকে উঠে আসিনি সিদ্দিক ভাই। আর না ফকিন্নি ঘরের ছেলে, আর না দলে ঢুকে আপনি আমার বান্ডেল বান্ডেল টাকার বিনিময়ে কিনে নিয়েছেন। তাই সব বালের কেচ্ছা অন্যকে শোনান। যদি দান ভিক্ষা আসে, আমি শুরু করলে কিন্তু খুব একটা ভালো হবে না। সিদ্দিক অপমানটুকু গিলে নিল। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল সায়নের দিকে। সায়ন কিছু কিছু আন্দাজ করেছে কিনা জানতে উনি নিজেকে সামলালেন। তারপর শুধালেন, শুনলাম নির্বাচন করবি? করব। এতদিন তোকে আমার ডান হাত বানিয়ে লোকের কাছে মুখ চেনালাম।
সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরলাম, রাজনীতিতে রাজ করার কৌশল শেখালাম। তুই কিনা এখন আমার পেছনে বাঁশ দিতে উঠে পড়ে লেগেছিস? হুম, ভুল বললেন ভাই, বরং আপনিই আমার কারণে লোক সকলের মুখে মুখে এসেছেন। নয়তোবা আগে যা ভেড়াচোদা ছিলেন, আপনাকে দিয়ে আর যাই হোক অন্তত রাজনীতি হতো না। তাই এসব শাওয়ার ভণ্ডামি বাদ দেন, নয়তোবা ভণ্ডামি করার জন্য ওইটাই আর থাকবে না। তোর কি মনে হচ্ছে না তুই ইচ্ছে করে শত্রুতা তৈরি করছিস? এর ফল ভালো হবে না সায়ন। না হলে নাই, ভালো জিনিসে অ্যালার্জি আমার। তাহলে আমার বিপক্ষে সত্যি সত্যিই দাঁড়াচ্ছিস? বোধ হয়। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? বউ বলেছে অন্যের পা না চাটতে। সে আবার চাটাচাটি একদমই পছন্দ করে না। তার কথায় মাথায় রেখে সিদ্ধান্ত নিলাম, বাঁচতে হলে বীরের মতো করে বাঁচব, নয়তো প্রাণের মায়া ছেড়ে দেহ মাটিতে লুটাবো। এ কথা বলে সায়ন উঠে দাঁড়ালো। তার বরাদ্দকৃত রুমে তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে হাঁটা ধরল 3 রাস্তার মোড়ের দিকে। তাকে যেতে দেখে দাঁড়িয়ে থাকা গুটি 30 ছেলেও সিদ্দিকের দিকে তাকিয়ে হাঁটা ধরল। আজ থেকে তাদের দল আলাদা, পার্টি আলাদা, লিডার আলাদা। আজ থেকে তারা শাহরিয়ার ভাইয়ের লোক। মোট কথা, তারা এতদিন সিদ্দিকের সঙ্গে ছিল সায়নের কথায়। সিদ্দিক যদি শাহরিয়ার ভাইয়ের ছোট বোনকে কিডন্যাপ করার ব্যাপারে সঙ্গ না দিত, তাহলে তারাও দল ছাড়ত না। আর না এতদিনের গড়া অবস্থান শাহরিয়ার ভাইয়ের এভাবে পায়ের তলায় পিষে চলে যেত। শুদ্ধ রুমে ফিরে ফ্রেশ হতে হতেই দেখল ফোনের আলো জ্বলছে। ফোনের ডিসপ্লেতে ভাসছে চেনা জানা নাম, ব্যাঙাচি। সে গায়ে টি শার্ট জড়িয়ে কলটা রিসিভ করতে করতেই দেখতে পেল শীতলের মুখ। কেঁদে কেটে চোখ মুখ মালপোয়ার মতো ফুলিয়েছে, নাক টিয়া পাখির মতো লাল। তবে টিয়ার নাক টিকালো আর শীতলের নাক বোচা। একথা ভেবে তার ঠোঁটে হাসি খেলে গেল। তাকে হাসতে দেখে শীতলের চোখ জোড়ায় জলে ভরে উঠল। নিজের ঠোঁট কামড়ে কোনো মতে কান্না আটকে ফোপাতে ফোপাতে শুধালো, আপনি মরে গেলেন কিভাবে? অবান্তর প্রশ্ন শুনে শুদ্ধর মাথা মুছতে মুছতে তারাভাবে জবাব দিল, প্রেম সাগরে ডুব দিয়ে। ডুববি? আয়। বড় আমাকে কল করে ঠিকই তো কথা বললেন, অথচ আমাকে একটা কল দিলে কি এমন হতো? তোকে কেন দিব? তুই কি আমার বউ যে কাজ থেকে ফেরা মারতেই তোকে কল করব? বউ হলেই কল দেওয়া যায়, অন্য কেউ হলে কল দেওয়া যায় না? না, যায় না। কেন যায় না? জানি না, তবে এক্সপেরিমেন্ট করতে চাইলে আমার বউ হয়ে যা, দেখবি সব খবরাখবর তোকে আগে জানাবো। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে শুদ্ধ ভাই। রাখ তোর সারপ্রাইজ, তুই আবার আমার রুমে ঢুকেছিস? সুন্দর করে বললে ভালো লাগে না শুনতে, না? ফিরতে দে আমায়। আপনার রুম সাউন্ড প্রুফ, তাই এসেছি। স্পেশাল সারপ্রাইজ দিতে সাউন্ড প্রুফ রুম লাগতো। এ কথা শুনে শুদ্ধ ভ্রু কুচকে তাকালো। বোঝার চেষ্টা করল এর মাথায় কি ঘুরছে। তার কুচকানো ভ্রু দেখে শীতল হাসল। তারপর ব্যাক ক্যামেরা অন করে মেঝেতে পড়ে থাকা কাচের ভাঙা পারফিউমের বোতলগুলো দেখিয়ে বলল, আপনার জন্য কেঁদেছি আমি, চিন্তা করেছি, রুমে ফিরেও কত কল দিয়েছি, অথচ আপনি ইচ্ছে করে আমার কল ধরেননি। কেন ধরেননি? না ধরার কারণে একটা একটা করে আছাড় মেরে আপনার প্রতিটা পারফিউমের বোতল ভেঙেছি। শুদ্ধ দেখল সত্যি সত্যি তার শখের পারফিউমগুলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে, কাচ ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানার চাদর বিন ব্যাগের উপর। সিলিং ফ্যানের বাতাসে বালিশের তুলো উঠছে। এক কথায় রুমের অবস্থা দেখে মনে হচ্ছে ঘূর্ণিঝড় বয়ে গেছে। ভীষণ শখের জিনিসপত্রের অবস্থা দেখে সে চেঁচিয়ে উঠল, শীতলের বাচ্চা, রুমের কি অবস্থা করেছিস? এসব ঠিক করতে টাকা কি তোর বাপ দেবে? আমার বাপ কেন দিবে? দিব না তো কোন হোসে এসব করেছিস বেয়াদব? বেশ করেছি, আরও করব। কেন করবি? তোর বাপ কি সজ্ঞানে তোকে আমার হাতে তুলে দিয়েছে যে বউয়ের ভুলকে আমি ফুল মেনে নেব? তুলে দিলে মেনে নিতেন? নিতাম। ওকে যান, ফিরে আসুন। ফিরলে কি হবে? বাবাকে বলবো আমাকে আপনার হাতে তুলে দিতে, তারপর আমিও দেখব আপনি কতটা মেনে নিতে পারেন। পরশু রাতের ফ্লাইটে ফিরছি আমি, রেডি থাক।
এ কথা শুনে রাগে বোম হয়ে থাকা শীতলও একরোখা কণ্ঠে জবাব দিল, ঠিক আছে। কল কেটে রুমের অবস্থা দেখে ঢুক গিলল শীতল। এখন কি হবে? কে পরিষ্কার করবে এসব? রাগের মাথায় মাথা কাজ করছিল না। বিশুদ্ধ পুরুষকে না পেয়ে রাগ তুলেছে তার জিনিসের উপর। এখন খারাপ লাগছে খুব। বেশি খারাপ লাগছে নামি দামি পারফিউমের কাচের বোতলগুলোর জন্য। আরে, কাজটা ঠিক হয়নি। অন্য সময় সে নিজেও ব্যবহার করত, ঘেটে ঘুটে দেখত। রাগের সময় কেন যে মাথা ঠিক থাকে না, কিন্তু এখন কি করবে? বাড়ির কেউ যদি জানে এসবের পিছনে সে দায়ী, তাহলে সবার আগে নিজ শক্তিতে জ্বলে উঠবে তার মা। না, মার খাওয়া যাবে না। এমন কিছু করতে হবে যেন তার ঘাড়ে দোষ না পড়ে। শুদ্ধ ভয়ে থ্রেট দিল, 1 ঘন্টার মধ্যে রুম পরিষ্কার না হলে তার খবর আছে। যদিও এসব ফাঁকা বলিতে খুব একটা ভয় পায় না সে, কিন্তু শুদ্ধ ভয় জানিয়েছে সিগারেট খাওয়ার ছবিটা উনি সবার আগে দেখাবে শারাফাত চৌধুরীকে। উনি এই বাড়িতে শীতলের সবচেয়ে বড় প্রশ্রয়দাতা কিনা? কথা শুনে শীতল চুপসে গেছে। সে জানে বড় আব্বু ওই ছবিটা দেখলে খুব কষ্ট পাবে, তাই শুদ্ধর শর্ত অনুযায়ী সে রুম ঠিকঠাক করার দায়িত্ব নিয়েছে। অপরাধ যখন করেছে, শাস্তি মাথা পেতে নিতেই হবে। এসব ভেবে আর সময় নষ্ট করল না শীতল। কোমরে উড়না বাঁধতে গিয়ে থেমে গেল। রুমে তো কেউ নেই, তাই উড়নাটা চেয়ারের উপর রেখে রুম পরিষ্কারের কাজে লেগে গেল। তবে তার মুখ বন্ধ থাকল না। শুদ্ধকে সে গালাগাল দিতে দিতে কাজ পরিষ্কার করল। শুদ্ধ তার করা কাহিনী দেখে ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে উঠে রুমের বাইরে গেল। প্রচণ্ড ক্ষুধা লাগায় গেল খেতে। হ্যালো এভরিওয়ান, শুনছিলেন নূরজাহান আক্তার আলো লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। গল্প পাঠিয়েছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির 12তম পর্ব। আজকের পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং স্টোরি বাই তাসরোজ 0.2-তে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। ধন্যবাদ।